কলকাতা ইউনিভার্সিটির অন্তিম বর্ষের স্টুডেন্ট প্রীতম রাহা। ছিমছাম গরম, সাথে ভীষণ পরিষ্কার মনের একটি ছেলে। নেশাপাতি কিছুই জীবনে তেমন নেই। নিজের খালি সময় গল্পের বই পড়া আর কিছু বাল্য বন্ধুদের সাথে আড্ডা, ব্যাস এটাই ওর জীবন। ওর সারাটা দিন ঠিক এমন ভাবেই কেটে যায়। ভালোবাসা বলতে ওর জীবনে একজন, ইপসিতা, ওর কলেজ ক্লাসমেট। কলেজ জীবনের প্রথম বর্ষেই ওদের আলাপ হয়। তবে সাধারণ আলাপ কবে যে ভালোবাসার রূপান্তর হয়ে যায় ওরা কেউই সেটা বুঝে ওঠেনি। তবে সম্পর্কটা গড়তে গোটা একটা বছর সময় লেগে যায়। কিন্তু শেষ কিছুদিন হলেও ওদের সম্পর্কটা তেমন ভালো নেই। কথায় কথায় ঝগড়া, সাথে সম্পর্ক শেষ করে দেওয়ার কথা তো লেগেই রয়েছে। প্রথম যখন ইপসিতা প্রীতমকে ছেড়ে চলে যাওয়ার কথা বলল, প্রীতম ব্যাপারটা নিছক ইয়ার্কিতেই নিয়েছিল। ও বিশ্বাস করত বন্ধুত্ব থেকে তৈরি হওয়া এত সুন্দর একটা সম্পর্ক ফুট করে শেষ করা যায় না। তবে ব্যাপারটা যে নিছক ইয়ার্কি ছিল না, ও পরে সেটা ভালোই বুঝল। প্রীতমের সত্যি বিশ্বাস করতে ভীষণ কষ্ট লাগছিল যে 2 বছরের সম্পর্ক, সাথে 1 বছরের এত স্মৃতি, ভালোবাসা, সবটাই ইপসিতা এত সহজেই এক মুহূর্তে ভুলে যাবে। এটা সম্ভব? কখনো সম্ভব? তবে প্রীতম ভুল ছিল। ওদের ফাইনাল এক্সামসের ঠিক কিছুদিন আগেই প্রীতমকে একটা বড় ঝটকা দিল ইপসিতা। মেয়েটি সত্যি ওদের সম্পর্কটা শেষ করে ফেলেছিল। সেদিন কলেজের গেটের সামনে প্রীতম দাঁড়িয়ে দেখেছিল ওর চলে যাওয়া। তবে ওর বিশ্বাস ছিল একবার ইপসিতা একবার হলেও প্রীতমকে পিছনে তাকিয়ে দেখবে। কিন্তু সেটুকু আশাও প্রীতমের পূর্ণ হলো না। অগত্যা ফাইনাল এক্সামসের ঠিক শেষ সময়ে এসে এমন একটা ঘটনা ঘটে যাওয়াতে ওর পরীক্ষাটা ভীষণ খারাপ হলো। যে ছেলের স্বপ্ন ছিল বাইরে গিয়ে পিএইচডি করবার, জীবন নিয়ে হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে ছিল, হঠাৎ সেই ছেলেই সবটুকু বাদ দিয়ে সবার থেকে অনেকটা আলাদা করে ফেলল নিজেকে। এখন প্রীতম বাড়িতে থাকে, তবে শুধুই একটা জীবন্ত লাশের মতো। গান শুনে, বই পড়ে, ঘুমায়, খিদে পেলে খায়, আর কিছুই না। ওর বাবা আর মা প্রীতমকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছিলেন। এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে প্রীতম। ওর একটা ছোট ভাইও আছে। তবে প্রীতমের এসব নিয়ে কোনো মাথা ব্যথা যেন আর নেই। কিন্তু ওর বাবা মা দিন দিন বড্ড চিন্তায় পড়ে যান। বড় ভাই যদি এমন করে, তবে ছোট ভাই কি করবে? বড়দের দেখেই তো ছোটরা শেখে। প্রীতমও জানে
বড় ভাই হিসাবে ওরই তো এবার পরিবারের হাল ধরার কথা ছিল। ওর বাবার বয়স হচ্ছে, মায়ের চোখের জল প্রত্যেক দিন অনবরত প্রীতম দেখতে পাচ্ছে। তবে পরিবারের লাঠি হয়ে ওঠার মতো সেরকম কোনো অবস্থায় তো প্রীতমের নেই। এখনো সারাদিন চুপ থাকে, কারোর সাথে একটা কথা পর্যন্ত বলে না। যে একটা দুটো বন্ধু বান্ধব ছিল তাদের সাথেও প্রীতম কথা বলা বন্ধ করে দিয়েছে। সত্যি বলতে ওর নিজের ভবিষ্যৎ নিয়ে ও নিজেও বেশ ভয় পেয়ে গেছিল। এতটা ইমোশনাল ব্রেকডাউন হতে পারে ওর, ও সেটা কোনোদিনও ভাবতে পারেনি। অথচ ওর যেন কিছুই করতে ভালো লাগে না। ইপ্সিতার গলার স্বর, ওর এক একটা স্মৃতি যেন প্রীতমকে ভিতর থেকে গিলে খায়। ওর সাথে কাটানো এক একটা মুহূর্ত যেন ওকে শেষ করে ফেলতে চায়। তবে ইপ্সিতার বলা সবকটা কথাই যে মিথ্যে ছিল সেটা ওকে বোঝাবে কে? ওর ঠোঁটের হাসি, কথায় কথায় প্রীতমের ওপর রাগ করে বসে থাকা আজও যেন ওর সবটুকু চোখের সামনে ভাসে। ব্যাপারগুলো ভীষণ হাস্যকর, তাই না? কিন্তু প্রীতম কোনো মতেই এর থেকে বের হয়ে আসতে পারছিল না। ওর কিছু বন্ধু ঠিকই একই কারণে নেশার দিকে ঝুঁকে পড়েছিল। প্রীতমের মনেও ঠিক একই চিন্তা এলো, হয়তো ওর ভবিষ্যৎও এটাই হতে চলেছে, পরিবারের বোঝা হয়ে একটা ড্রপ হেড হয়ে থেকে যাবে। এমনভাবে কেটে যায় আরো 2 বছর। এখন জুলাইয়ের শেষ এসে পড়েছে। আজ তারিখটা 28 জুলাই। প্রীতমের হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো ওর মাথাটা যেন ভীষণ ফাঁকা হয়ে গেছে। ওর মস্তিষ্কে কোনো আবেগ নেই, অনুভূতি নেই, কারো জন্য কোনো ফিলিংস নেই। প্রীতম ঠিক আগের মতোই উঠে পড়ার টেবিলে বসে পড়ল। ওর এরকম পরিবর্তন কেন এসেছিল ও নিজেও সেটা বুঝে উঠতে পারল না। হয়তো ওর মায়ের বারবার ভগবানের কাছে পুজো করার জন্যই বা অন্য কিছুর জন্য এমন মিরাকলটা ওর সাথে হলো। কিন্তু হঠাৎ এমন পরিবর্তনটা প্রীতমেরও ভীষণ কাজে দিল। 6 মাস টানা নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়ে প্রীতম এক মনে নিজেকে তৈরি করল, কঠিন প্রিপারেশন নিল। চাকরির পরীক্ষাগুলো এক এক করে দেওয়া শুরু করলো প্রীতম। একবার যখন প্রতিযোগিতায় ও ঢুকে পড়েছে, এখন ওর মাথায় এই চাকরির চিন্তা বাদে আর কিছুই রইল না। তারপর পুরো একটা বছর ওর এখানে ওখানে চাকরির পরীক্ষা দিয়েই কেটে গেল। কঠিন পরিশ্রম করে, দিনের পর দিন নিজের সাথে লড়াই করে এক সময় প্রীতম দেখল 3-4টে চাকরিতে সুপারিশ প্রাপ্ত হয়েছে। ওর মা সেদিন ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন। প্রীতমও বুঝেছিল বাবা মাকে খুশি করার আনন্দটা ঠিক কতটা সুন্দর।
তারপর এলো ওর পোস্টিং ডেট। প্রথম পোস্টিং হলো মুর্শিদাবাদে। ছিমছাম সুন্দর শহর, তবে ওদের অফিসের নিজস্ব কোনো কোয়ার্টার ছিল না। তাই বাইরে বাড়ি ভাড়া নিয়ে শুরু হলো প্রীতমের নতুন জীবনযাত্রা। ওদের অফিসের পিওনই সবকিছু ঠিক করে দিয়েছিল প্রীতমকে। কিন্তু বাড়িতে উঠেই হলো আরেক সমস্যা। বাড়িওয়ালা কাকু যেচে যেচে প্রীতমের সাথে গল্প করতে আসেন। তার ছোট মেয়েকে দিয়ে প্রত্যেক দিনের জলখাবার নিয়মিত পাঠিয়ে দেন। ওনার মেয়ে মুর্শিদাবাদ কলেজে অনার্স 3rd ইয়ারে পড়ে। ওর নাম দীপ্তি। দেখতে ভীষণ মিষ্টি মেয়েটিকে। তবে প্রীতমের কাছে এত বাড়াবাড়ি তেমন পছন্দ হলো না। ও ব্যাচেলার ছেলে, একটা মেয়েকে ঘরে ঢুকতে দেওয়াটা লোক নজরে ঠিক দেখায় না। তাই দীপ্তি দরজার সামনে থেকে মিষ্টি হেসে প্রত্যেক দিন খাবার দিয়ে চলে যায়। আপনার খাবারটা ধরুন প্রীতমবাবু। নিত্যনৈতিক ঠিক একই রুটিন ফলো করতে থাকে দীপ্তি। তবে এই ব্যাপারটা প্রীতমের কাছে ঠিক দাঁড়ালো না। ওর মনে একটা বিপদের আশঙ্কা জাগলো এবার। ভিতরে খবর লাগিয়ে প্রীতম এটাও জানতে পেরেছে বাড়িওয়ালা ওদের অফিস পিয়নের কেমন জানি একটা দূর সম্পর্কের আত্মীয় গোছের। তাই প্রীতম মনে মনেই ঠিক করলো এই দুজনকে না জানিয়ে ও নিজের একটা বাড়ি খুঁজে নেবে। মুর্শিদাবাদে তখন প্রায় 3 মাস হয়ে গেছে ওর। রাস্তাঘাট এলাকা এখন মোটামুটি চেনা প্রীতমের। বাড়ির খোঁজ চালানো ঠিক কিছুদিন পর একটা সুন্দর নিরিবিলি জায়গায় বাড়িও পছন্দ হলো ওর। এই জায়গাটা অতিরিক্ত শান্ত। বাড়িটা গলির শেষ মাথায় বলে ছিমছাম নীরব পরিবেশ। যেমন জায়গায় প্রীতম আগাগোড়াই থাকতে পছন্দ করত। মানুষের সঙ্গ খুব একটা ভালো লাগে না ওর। কোনো দ্বিতীয় চিন্তা মাথায় না নিয়ে ঝটপট বাড়িটা মাসিক 5,000 টাকা আর অ্যাডভান্স 10,000 দিয়ে ভাড়ায় নিয়ে নিল প্রীতম। বাড়িওয়ালা জানলো প্রীতম একজন ব্যাচেলার ছেলে। তবে সেটা জেনেও উনি তেমন কোনো আপত্তি জানালেন না। ওর ঘরটা বাড়ির 3 তলায়। 3টে ঘর সহ বাথরুম, রান্নাঘর আর একটা ছোট ব্যালকনিও আছে। সব নিয়ে বাড়িটা বেশ সুন্দর। একদিকে ওর ভালোই হলো। বাড়ি ভাড়া নেবার পরদিনই নতুন বাড়িতে চলে এলো প্রীতম। নতুন বাড়িতে সবকিছুই বেশ সুন্দর। প্রীতম পুরো বাড়িটাতেই একা থাকে, একা ঘুমোয়, নিজেই রান্না বান্না করে। তবে সমস্যা হলো ওর ঘর গুছানোর জন্য একজন কাজের লোকের দরকার। এরকম একজন কাউকে অনেক খোঁজার পরেও প্রীতম পেল না। তাই এক প্রকার বিরক্ত হয়ে বাড়িওয়ালা কাকুকে প্রীতম ব্যাপারটা খুলে জানালো। তবে ওর কথার জবাবে বাড়িওয়ালার উত্তরটা প্রীতম ঠিক বুঝে উঠতে পারল না। তিনি বললেন এইখানে কাজের লোক পাওয়া খুব মুশকিল। এইদিকে কেউ নাকি ভয়ে কাজ করতে আসতে চায় না। হঠাৎ প্রীতমের মনে একটা সন্দেহ জাগল। খানিকক্ষণ চুপ করে থেকে
প্রীতম নিজের মনেই ভাবতে থাকলো। ভয়? কিসের ভয়? এমন সুন্দর একটা নিরিবিলি জায়গাকে মানুষ ভয় পাবে কেন? কোনো কারণ কি লুকানো রয়েছে? কাকু, আমি এখানে থাকি। আমার জানার অধিকার আছে কি হয়েছিল। আমায় আপনি নির্দ্বিধায় বলতে পারেন। নীরবতা ভেঙে বাড়িওয়ালাকে এমনটা কেন জিজ্ঞেস করতে উনি খুব শান্ত গলায় ওকে উত্তর দিলেন। এই বাড়ি একটু বদনাম আছে বাবা। আসলে আমি একা মানুষ, পরিবার পরিজন বলতে আমার কেউ নেই। তাই আশেপাশের শরিকরা এই বাড়ি হাতানোর জন্য এই জায়গা আর বাড়ি নিয়ে উল্টোপাল্টা কথা ছড়িয়ে রেখেছে। তুমি চাইলেও এখানে কোনো কাজের লোক আনতে পারবে না। অন্য কোনো সমস্যা হলে আমায় জানিও। কেমন? এখন চলি। অগত্যা বাড়িওয়ালা থেকে অনুমতি নিয়ে প্রীতমকেও বেরিয়ে আসতে হলো সেখান থেকে। মনে অনেক প্রশ্ন নিয়ে প্রীতমের সারাদিনটা কাটলো সেদিন অফিসে। রাতে বাড়ি ফিরে নিজের নিত্য কাজ সারার পর বিছানায় পিঠ ঠেকালো প্রীতম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ও ভাবতে থাকলো বাড়িওয়ালা লোকটির সেই কথাগুলো। কি এমন গুজব রটে আছে যার কারণে মানুষ এই বাড়ির আশেপাশেও আসে না? কি এমন হতে পারে? সবটা ভাবতে ভাবতে ও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তাছাড়া করারই বা কি আছে ওর এখানে? সব শেষে প্রীতমের ঘরটা অগোছালোই থেকে যায়। নিজের মনকেও বোঝালো সপ্তাহের একদিন ভালো লাগলে ঘরটা নিজে হাতেই গুছিয়ে ফেলবেও, না হলে সবটা এমনভাবেই পড়ে থাক, কেই বা আসবে ওর ঘরে। পরের দিন অফিসে একটু ভোরেই যেতে হলো প্রীতমকে। কিছু ইম্পর্টেন্ট মিটিং থাকায় ভোরের জল খাবারেরও টাইম হয়ে ওঠেনি। তার উপর আজ রবিবার, অফিস পাড়ার সব দোকানপাট বন্ধ। অগত্যা সারাদিন কাজের মধ্যেই কেটে যায় ওর। রাতে পাড়ার মোড়ের দোকান থেকে 4টে রুটি সাথে তড়কা কিনে এনে নিজের ঘরে ঢুকে খাওয়া দাওয়া পর্ব শেষ করার পর ও বিছানায় গিয়ে শুল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। পরিবেশটা আজ বেশ ঠান্ডা। হঠাৎ প্রীতমের নজর গেল ঘড়ির দিকে। ঘড়িতে প্রায় 2টো বাজতেছে। অনেকটাই রাত হয়েছে। তবে বিষয়টা হলো সারাদিনের এত খাটনির পরেও প্রীতমের 2 নজরে একটু ঘুম নেই। চারপাশে মানুষের কোলাহল এখন শূন্য। সবটাই কেমন নীরব নিস্তব্ধ। ঘুম না আসার দরুন বিছানায় শুয়ে একটা গল্পের বই হাতে নিল প্রীতম। কটা পাতা উল্টে পাল্টে মন দিয়ে একটা গল্প পড়তে শুরু করলো। সবটাই ঠিক যাচ্ছিল। তবে ঠিক এমন সময় প্রীতমের মনে হলো ওর সামনে থেকে কেউ যেন পাশের ঘরের দিকে হেঁটে চলে গেল। প্রীতম চুপচাপ সেটা দেখতে থাকলো।
মাঝরাতে হঠাৎ এমন দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় প্রীতম। ওর মনে হঠাৎ কেউ বলে উঠল, বাইরে তো দরজা লাগানো, তাহলে ভেতরে ঢুকবে কে? তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ধীর পায়ে পাশের ঘরের দিকে গেল। ঘরটা পুরো অন্ধকার। প্রীতম হাত বাড়িয়ে ঘরের লাইট জ্বালিয়ে পুরো ঘর নিখুঁত করে খুঁজেও কাউকে দেখতে পেল না সেখানে। তবে কিছুক্ষণ আগে ওরমভাবে কি হেঁটে গেল ওর সামনে থেকে। ওই এই ঘরে লাইট জ্বালানোর পরও কাউকে তো দেখতে পেল না। তবে একটা অদ্ভুত বিষয়, এই ঘরে আসার পরে প্রীতমের কেমন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু হলো। এবার ওর মনে হলো কেউ একজন ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এই দৃষ্টিটা প্রীতমের ভীষণ পরিচিত। ভীষণ কাছের এক মানুষের দৃষ্টি যেন ওর দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রীতম কিছু একটা ভাবল। তারপর সবটাই নিজের মনের ভ্রম ভেবে এই ঘরে লাইট নিভিয়ে আবার শোয়ার ঘরে এসে বিছানায় শুয়ে বই পড়তে শুরু করল প্রীতম। কিন্তু ওই ঘরে অনুভব করা সেই অদ্ভুত অনুভূতির রেশ যেন প্রীতমের মন থেকে গেল না একটু। পরদিন সকালে রোজকার মতো প্রীতম বিছানা ছেড়ে উঠে নিজের রোজগার কাজ সেরে নিয়ে একটু চা বানিয়ে ব্যালকনিতে এসে বসল। ঠিক তখনই আশেপাশের সৌন্দর্য যেন ওকে মোহিত করে ফেলল। এই বাড়িটার পরিবেশ যতটা সুন্দর, তার থেকেও সুন্দর এই বাড়ির ব্যালকনিটা। এখান থেকে বাইরের ভিউটাও খুব অসাধারণ। ঠিক এমন সময় দূরে কোথাও এক অজানা পাখির ডাক প্রীতমকে আরো মাতিয়ে তুলল। আজ ওদের অফিস ছুটি, তাই সারাদিন বাড়ির টুকটাক কাজ করতে করতে ওর দিন কেটে গেল। ঘরের বাইরে বের হতে ওর একটু ইচ্ছে করল না। সেদিন রাতে বাইরে থেকে প্রীতম খেয়ে আসে। একা মানুষ, তাই প্রত্যেকদিন আর রান্না বান্না করতে ওর ইচ্ছে করে না। তবে আজ যেন এই পাড়াটা ভীষণ নিস্তব্ধ। ঘড়ির দিকে নজর পড়তেই প্রীতম দেখল তখন ঘড়িতে প্রায় 11টা ছুঁই ছুঁই। বাড়ির নিচের দরজায় তালা দিয়ে প্রীতম যখন নিজের ঘরের তালা খুলে ভেতরে ঢুকল, হঠাৎ ওর সেই আগের রাতের অনুভূতিটাই ওকে পেয়ে বসল। ওর মনে হলো যেন ওর দিকে এক নজরে কেউ তাকিয়ে আছে। প্রীতমের হঠাৎ এমন অনুভূতি হওয়াতে কেমন একটু ভয়ে ভয়ে করতে লাগলো। এইবার ও দৌড়ে গিয়ে সবগুলো ঘরের লাইট জ্বালিয়ে
শোয়ার ঘরে গিয়ে বসে রইল। তবে অনেকটা সময় কেটে যাওয়ার পরে ওর মনে হলো কতক্ষণ আর চুপচাপ বসে থাকা যায় এমন ভাবে। তাই একটা বই হাতে নিয়ে কাল রাতে সেই গল্প পুনরায় পড়তে শুরু করলো প্রীতম। আজও ওর চোখে ঘুম নেই। ওর খালি মনে হচ্ছে এক অদৃশ্য নজর যেন ওর দিকেই তাকিয়ে আছে। ঠিক এমন সময় হঠাৎ প্রীতম দেখল কাল রাতের মতোই আজও ওর সামনে দিয়ে বিদ্যুৎ বেগে কেউ পাশের ঘরে ছুটে চলে গেল। সঙ্গে সঙ্গে ঠিক আগের রাতের মতন একই অনুভূতি আবার ওকে ঘিরে ধরতে চাইল। প্রীতমের মনে গতকাল ঠিক একই রকম হয়েছিল, কিন্তু শত খোঁজার পরেও ও কাল কাউকে দেখেনি। এবার প্রীতম বিছানা থেকে নেমে ধীর পায়ে পাশের ঘরের দিকে এগিয়ে গেল। কম্পিত হাতে ঘরের লাইট জ্বালাতেই ভীষণ পরিমাণে চমকে উঠল। কাল রাতে ওই ঘরে কাউকে দেখেনি, কিন্তু আজকে ও দেখল একটা মেয়ে ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তার মুখ উল্টো দিকে হওয়াতে প্রীতম ওর মুখ দেখতে পেল না, শুধু দেখল লাল পাড় সাদা শাড়ি পরা একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ভীষণ শান্ত হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। মেয়েটি যখন ওর সামনে থেকে পাশের ঘরে এসে ঢুকলো, প্রীতমের হার্টবিট যেন এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছিল। আচমকা এমন কিছু দেখার আশা করেনি। এবার প্রীতম চুপ করে সেই মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। তবে ও বুঝল না দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত রাতে একজন মেয়ে কিভাবে ঢুকতে পারে ওর ঘরে। এবার ও ধীর পায়ে এগিয়ে গেল মেয়েটির দিকে, কিন্তু সেই মেয়েটি উল্টো দিকে মুখ করেই দাঁড়িয়ে রয়েছে তখনও। ঘরের নিস্তব্ধতায় প্রীতম নিজের হার্টবিটের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। এখন ওর মনে অনেক প্রশ্ন ওকে বারবার আঘাত করছে, কিন্তু হঠাৎ কেন প্রীতম বুঝে উঠতে পারল না। ওর বাক শক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এবার গলায় ভীষণ চাপ অনুভব করছে প্রীতম। তবে এবার প্রীতম লক্ষ্য করল মেয়েটি ধীরে ধীরে ওর দিকে ঘুরে দাঁড়াচ্ছে। শান্ত দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে ভালোভাবে তাকাতেই প্রীতমের যেন মনের ভিতরে লুকিয়ে থাকার সবটা আবেগ নিমেষেই বেরিয়ে আসতে চাইল। হঠাৎ ওর দুই চোখ ভীষণ ছলছলে হয়ে উঠল। এবার ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে প্রীতম বলে উঠল, ইপসিতা, ইপসিতা, তুমি এখানে কিভাবে?